5 বছর অনিমেষ কলকাতা শহরকে দেখছে। যদিও যাতায়াতের চৌহদ্দিটা খুব সীমিত, তবু একটা ধারণা ওর মনে বদ্ধমূল হয়ে যাচ্ছে যে এখানকার মানুষ অত্যন্ত আত্মকেন্দ্রিক। ব্যক্তিগত প্রয়োজনের বাইরে আর কিছুতেই তাদের আগ্রহ নেই। আর আগ্রহ বলে যেটা মনে হয় সেটার জন্য যদি কিছু মূল্য দিতে হয়, তবে তারা সে ব্যাপারে নিজেদের জড়াবেই না। খুব সামান্য কারণে পথে ঘাটে ভিড় জমে যায়, কিন্তু যখনই জনতা বোঝে এরপর তারা জড়িয়ে যাবে, তখনই তারা সরে পড়তে আরম্ভ করে। নির্জন দুপুরে ত্রিদীপের আনা একটা পত্রিকা পড়েছিল অনিমেষ। কলকাতা শহরের বয়স বড়জোর 150 বছর। তার আগে ইতস্তত কিছু জায়গায় মানুষের বসতি ছিল। কলকাতার অরিজিনাল বাসিন্দা বলে কেউ নিজেদের দাবি করতে পারে না। 24 পরগনা, হাওড়া, হুগলি এবং বর্ধমানের কিছু বর্ধিষ্ণু পরিবার, যাদের অর্থকৌলিন্য চাষের দৌলতে পরিচিত ছিল, তারাই ইংরেজদের সঙ্গে কর্মসূত্রে মিলিত হওয়ার জন্য কলকাতায় এসে বসতি স্থাপন করেন। প্রথম মহাযুদ্ধের পর কলকাতার চেহারা খুলল। তখন শ্যামবাজার থেকে বউবাজার অঞ্চলের বাসিন্দারাই ছিলেন শহরের মাতব্বর। ব্রাহ্মণদের তখনও কলকাতা আগমন হয়নি ব্যাপক হারে। আসলে বাংলাদেশের বিভিন্ন গ্রামে যেসব তর্কালঙ্কার কিংবা ন্যায়রত্নরা ধর্মের দোহাই পেড়ে আধিপত্য করতেন, তাদের বংশধররা পড়েছিলেন বিপাকে। তাদের অহংকার সন্তানদের ইংরেজি শিক্ষা গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছিল, আর অব্রাহ্মণরা জীবিকার প্রয়োজনে দ্রুত ওই শিক্ষা গ্রহণ করে। রাজপুরুষে অনুগ্রহ না থাকলে কোনো ধর্মই আধিপত্য পায় না। ফলে সেই সব তর্কালঙ্কারের সন্তানাদিরা ইংরেজি শিক্ষার দিকে যখন ঝুঁকলেন, তখন অন্যান্যেরা অনেক এগিয়ে গেছে। বাঙালির চরিত্রে চাকরি করার যে প্রবণতা জন্ম নিল, তা তার রক্তে মিশে গেল। ধর্মের দোহাই দিয়ে যখন আর বাঁচা যায় না, তখন বাংলাদেশের দূর দূরান্ত থেকে শুরু হলো কলকাতা অভিযান। ঈশ্বরচন্দ্রকে তার বাবার হাত ধরে হেঁটে আসতে হয়েছিল কলকাতায় শুধু পয়সার অভাবে। কলকাতা হলো সরগরম। শ্যামবাজার থেকে বউবাজারকে বলা হলো ঘটি এলাকা। পূর্ববঙ্গের মানুষ তখনও কলকাতায় বিদেশি, এবং কালীঘাট বেহালার কিছু মানুষ অনেক আগে থেকেই রয়ে গেলেও তারা ঠিক এদের সঙ্গে পাল্লা দিতে পারলেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কলকাতার চেহারা রাতারাতি পাল্টে গেল। হু হু করে পূর্ববঙ্গ থেকে মানুষ আসছে, কলকাতা বেলুনের মতো ফুলে জায়গা করে নিচ্ছে। এই নেওয়া এখনো শেষ হয়নি। উত্তর কলকাতার মানুষ, যাদের আভিজাত্যের গর্ব ছিল আকাশ ছোঁয়া, তাদের কলসি গড়িয়ে গড়িয়ে তলানিতে ঠেকল। নতুন সম্প্রদায় জন্ম নিল দক্ষিণ কলকাতায়। পূর্ববঙ্গের ধনবান শিক্ষিত মানুষরা এসে দেশের উপরতলার চেয়ারগুলো দখল করে নিজেদের আলাদা গোত্রের বলে চিহ্নিত করে নিলেন। নতুন এক ধরনের অভিজাত সম্প্রদায় গড়ে উঠল, যাদের সঙ্গে দেশের সাধারণ মানুষের কোনো যোগাযোগ থাকলো না। স্বাধীনতার পর কলকাতা অন্যরকম চেহারা নিয়ে নিল। বেলঘড়িয়া থেকে যে কলকাতা শুরু, তা থমকে দাঁড়াচ্ছে গিয়ে গড়িয়ায়। কিন্তু এই কলকাতার চেহারাটা কতগুলো খণ্ডে খণ্ডে ভাগ হয়ে গেল, যেটা আপাত দৃষ্টিতে বোঝা যাবে না। বেলঘড়িয়া দমদম এলাকার সঙ্গে টালিগঞ্জ, যাদবপুর, গড়িয়ার মানুষদের চরিত্রগত মিল বেশি, কারণ এইসব এলাকার মানুষ পূর্ববঙ্গ থেকে প্রায় নিঃস্ব হয়ে এসে কলোনি স্থাপন করেছিলেন। দেশত্যাগের নিষ্ঠুর অভিজ্ঞতা এদের জীবনযাত্রার ধরন পশ্চিমবঙ্গবাসীদের থেকে অনেক ধারালো করে দিয়েছে। অত্যন্ত পরিশ্রমী এবং জেদি হওয়ায় ক্রমশ এরা কলকাতার উপর নিজেদের অধিকার কায়েম করেছেন। কিন্তু স্বাধীনতার পরের কলকাতা কোনো ভাব প্রবণতার সঙ্গে জড়িত থাকলো না। উত্তরে চিতপুরের গোড়া থেকে কাশীপুরের বিস্তৃত অঞ্চল অবাঙালি এলাকা হিসেবে চিহ্নিত হয়ে গেল। বড়বাজারের সঙ্গে উত্তর ভারতের কোনো শহরে তেমন পার্থক্য নেই। বস্তুত কলকাতার বাঙালিরা বড়বাজারের কোনো কোনো এলাকাকে বিদেশ বলে মনে করে। মারোয়াড়ি সম্প্রদায়ের ওখানে একচ্ছত্র আধিপত্য। পূর্বে রাজাবাজার এলাকায় কয়েক হাজার অবাঙালি মুসলমানের বসবাস। ট্যাংরা চীনে পাড়া হিসেবে চিহ্নিত
ধর্মতলা এলাকায় বাঙালি পরিবার গোনাগুনতি, পাশেই পার্ক সার্কাস পর্যন্ত বিস্তৃত এলাকায় ইংরেজ শাসনের আর এক ফসল, অ্যাংলো ইন্ডিয়ানদের নিজস্ব এলাকা। খিদিরপুর মমিনপুর এলাকায় অবাঙালি মুসলমানদের একচেটিয়া অধিকার ক্রমশ রাসবিহারী অ্যাভিনিউ এবং তার সন্নিহিত এলাকা দক্ষিণ ভারতীয়দের জন্য নির্দিষ্ট হতে চলেছে। অর্থাৎ মূল কলকাতার যে এলাকা, সেখানে বাঙালিরা খুবই সংখ্যালঘু। প্রবন্ধের শেষে লেখক তার বক্তব্য শেষ করছেন এই বলে যে এই কসমোপলিটন শহর বিক্ষিপ্তভাবে কোনো ঘটনায় ফুঁসে উঠতেই পারে, কিন্তু কখনো একই ভাবপ্রবণতায় আলোড়িত হতে পারে না।